সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় এখন যারা শেষ পর্যায়ে আছেন তারা জেনে রাখুন কিভাবে খুব সহজে কোনো ধরনের সমস্যা ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে আপনার ডেলিভারিটা হয়ে যাবে। তাহলে চলুন জানাচ্ছি এটার জন্য আপনাকে কি করতে হবে। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব যারা এখন গর্ভাবস্থায় শেষ পর্যায়ে আছেন তারা জেনে রাখুন কিভাবে খুব সহজে কোনো রকম সমস্যা ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে আপনার ডেলিভারিটা হয়ে যাবে। চলুন জানাচ্ছি সব কিছু। দেখুন, গর্ভাবস্থার শুরু থেকেই কিন্তু একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যান। ভালো মন্দ অনেক কিছুই কিন্তু তাকে ওভারকাম করতে হয়। এটা সবাইকেই করতে হয় কম বেশি। কিন্তু প্রথম থেকে দেখা যায় যে সব কিছু ঠিকঠাক থাকে, শেষ পর্যায়ে গিয়ে হয়তোবা কোনো সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য সমস্যা থাকে বাচ্চার উল্টো পজিশন, গর্ভের পানি কম, বাচ্চার ওজন হয়তো কম, অথবা মায়ের রক্তের পরিমাণ কম, অথবা মায়ের ওজন বেশি ইত্যাদি কয়েকটা সমস্যা তৈরি হয়ে যায় একেবারে শেষ পর্যায়ে গিয়ে। বিশেষ করে নবম মাস বা 36 সপ্তাহের সময় লাস্ট চেক আপটা করাতে গেলে আপনি হয়তোবা অনেকে এই সমস্যাগুলো দেখতে পান। এখন এই ধরনের সমস্যা হলে কিন্তু নর্মাল ডেলিভারিটা জটিল হয়ে যায়, এটা আমরা সবাই জানি। কারণ কি 90% ডেলিভারি নর্মালে হয় আর 10% ডেলিভারি সিজারে হয়। সিজারের মূল কারণ হচ্ছে জটিলতা তৈরি হওয়ার জন্যই সিজার, আর নর্মাল ডেলিভারির হচ্ছে বাচ্চা মা উভয়ে যখন ভালো থাকে তখন অটোমেটিক ডেলিভারিটা নর্মালে হয়, আর 90% ক্ষেত্রে মা বাচ্চা উভয় ভালো থাকে বিধায় ডেলিভারি নর্মালেই হয়। কিন্তু ফাইনালি দেখা যায় অনেকের এই ধরনের সমস্যা তৈরি হয় এবং অনেকে এটা নিয়ে আমাকে কমেন্টসও করছেন। এখন শেষ পর্যায়ে গিয়েও যেন আপনার কোনো সমস্যা তৈরি না হয়, একদম আরামসে আপনার ডেলিভারিটা যেন নর্মালে হয়ে যায়, দ্রুততম সময়ের ভেতরে যেন হয়ে যায়, সেটার জন্য আপনি কি করবেন? এটার জন্য আপনাকে বিশেষ কোনো কিছু করতে হবে না, শুধু প্রথম থেকে একটু অ্যালার্ট থাকতে হবে। যেমন আপনি যখন প্রথম কনসিভ করবেন তখন অবশ্যই ফলিক অ্যাসিডটা গ্রহণ করার চেষ্টা করবেন। আপনি যেদিন থেকে জানতে পারবেন যে আপনি কনসিভ করেছেন ঠিক সেদিনই আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তারের কাছে গেলে অবশ্যই ডাক্তার আপনাকে চেক আপ দেবে, আপনার ও বাচ্চার কিছু চেক আপ থাকবে, সেগুলো করাবেন। অনেকে এগুলোতে নেগলেন্সি করে, যেটা একেবারে উচিত নয়। প্রথম দিকে এই চেক আপগুলো যদি আপনারা করান তাহলে বুঝতে পারবেন আপনার বা বাচ্চার কোনো ঝামেলা আছে কি না, বা প্রেগনেন্সিটাতে কোনো জটিলতা তৈরি হচ্ছে কি না। যদি তৈরি হয় তাহলে তো সেক্ষেত্রে ডাক্তার আপনাকে ঔষধ দেবে বা বিভিন্ন পরামর্শ দেবে, সে মতে চললে সমস্যাটা ওভারকাম করে আপনি খুব সুন্দরভাবে প্রেগনেন্সিটা শুরু করতে পারবেন। এবং সেই সাথে ফলিক অ্যাসিডটা দেবে ডাক্তার আপনাকে, ফলিক অ্যাসিডটা নিয়মিত সেবন করবেন। এটা বাজারে কিনতে পাওয়া খুব কম মূল্যমানের ওষুধ, কিন্তু এটা হচ্ছে একটা পাওয়ার হাউস স্পেশালি বাচ্চার জন্য। কারণ কি প্রথম 3 মাসে মায়েরা খাবার দাবার খেতে পারে না, খাবারে অরুচি, অনীহা, বিভিন্ন সমস্যা। কিন্তু প্রথম দিকেই একটা বাচ্চার ফাউন্ডেশন তৈরি হয়, মানে তার ভিত্তিটা প্রথম 3 মাসেই তৈরি হয়। হাত, পা, চোখ, নাক, কান এগুলো তৈরি হয়, তার হার্টবিট আসে। আর এই ইম্পর্ট্যান্ট সময়টাতেই মা তাকে প্রপার পুষ্টি দিতে পারে না, যেহেতু মা নিজেই খেতে পারছে না, বমি হচ্ছে। অনেকে তো পানি খেলে পানিও বমি করে। তো এই সময়টাতে ফলিক অ্যাসিড ওই গ্যাপটা পূরণ করে, বাচ্চার ভালো গঠনে সহায়তা করে। সেজন্য প্রথম থেকে যে মায়েরা এই ফলিক অ্যাসিডটার উপর জোর দেয় বা ডাক্তারের চেক আপটার উপরে জোর দেয়, সেসব মায়েরা খুব সুন্দরভাবে প্রেগনেন্সিটা শুরু করে এবং তাদেরই ম্যাক্সিমাম নর্মাল ডেলিভারি হয়। এর পরবর্তীতে আমি বলি যে গর্ভাবস্থায় 4 বার চেক আপ করাতে। কোন 4 বার? প্রথম কনসিভ করার পরে একবার, 5 মাসে একবার, 7 মাসে একবার, 9 মাসে একবার। এই 4 বার যদি আপনি চেক আপ করতে থাকেন তাহলে হবে কি আপনি সবসময় ডাক্তারদের একটা অবজারভেশনে থাকবেন, এবং চেক আপের উপরে থাকলে আপনারও একটা মানসিক শান্তি আসবে। যদি কোনো একটা সমস্যা তৈরিও হয়ে যায় তাহলে সেটা চেক আপের মাধ্যমে ধরা পড়বে, এবং সে মতে ডাক্তার আপনাকে পরামর্শ দিলে সেভাবে চললে ইনশাল্লাহ আপনার প্রেগনেন্সিতে কোনো জটিলতা তৈরি হবে না। আর প্রথম 3 মাস
শেষ হয়ে গেলে পরবর্তী সময়গুলোতে গিয়ে ডাক্তাররা আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধ দেয়। এগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনার ও বাচ্চার উভয়ের আয়রন, ভিটামিন, ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকবে না। মানে আপনারও শরীরটা যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত থাকবে, পরিপুষ্ট থাকবে, বাচ্চার শরীরটাও শক্তপোক্তভাবে তৈরি হচ্ছে, পরিপুষ্টি সে পাচ্ছে, যার ফলশ্রুতিতে আপনারা মা ও বাচ্চা অটোমেটিক কিন্তু ভালো থাকবেন, রোগশোক কম হবে, যেহেতু আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, ব্যথা কষ্টগুলোও কম হবে আপনাদের। এর পরবর্তীতে অনেকে করে কি যে এক একটা ট্রাইমেস্টারে এক একটা ডাক্তার চেঞ্জ করে বা এক একটা সময় এক একজন ডাক্তার দেখায়, যেটা একেবারেই উচিত নয়। প্রথম থেকে আপনি একজন ভালো গাইনোকোলজিস্টকে চুজ করবেন এবং তার আন্ডারে চেক আপ করাবেন, তাকেই সবসময় আপনি দেখাবেন এবং ফাইনালি তার মাধ্যমে যদি ডেলিভারিটা হয় তাহলে আপনি অনেক বেশি শান্তি পাবেন। প্লাস যেহেতু আপনি প্রথম থেকে ডাক্তারের পেশেন্ট, তাই ডাক্তারের আপনি নলেজে থাকবেন, ভালো মন্দগুলো আপনি শেয়ার করতে পারবেন। ডাক্তারের সাথে ভালো রিলেশনশিপ তৈরি হয়ে গেলে এরকমও হতে পারে যে হয়তোবা কোনো একটা সমস্যা হচ্ছে, আমি এখন হসপিটালে যেতে পারছি না, পার্সোনালিও যোগাযোগ করতে পারবেন ডাক্তারের সাথে। তাই একজন ডাক্তারের আন্ডারে থেকেই কিন্তু ডেলিভারি শুরু থেকে শেষ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, আপনার জন্যই সবথেকে বেশি লাভজনক। এই জন্য প্রথম থেকে একজন ভালো গাইনোকোলজিস্ট চুজ করাটা হচ্ছে আপনাদের দায়িত্ব। এবারে বলি, যখন এভাবে চলতে চলতে এখন যে অবস্থাতে আপনি আছেন না কেন, ভিডিওটা শুনছেন না কেন, হয়তোবা পেছনের কথাগুলো অনেকের পক্ষে মানা সম্ভব নয়, অনেকের পক্ষে সম্ভব, কিন্তু যারা এখন সর্বশেষ পর্যায়ে চলে এসেছেন তারা ভাবছেন যে আমরা কি করতে পারি, কারণ সমস্যাগুলো শেষের দিকেই বেশি তৈরি হয়। নবম মাস বা 36 সপ্তাহে আপনি যখন চেক আপটা করাবেন তখন দেখবেন যে রিপোর্টে যদি সব কিছু ঠিকঠাক আসে তাহলে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালে হবে, ধরে নিয়ে অপেক্ষা করবেন। আর যদি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে ডাক্তার আপনাকে সিজারের কথা বলবে, আর তখন আপনি আপনার পছন্দ মতো হসপিটালে ডাক্তারের কাছে সিজার করাতে পারবেন। তবে অবশ্যই কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল নয়, ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটাল এখানে চুজ করবেন। মনে রাখবেন ডেলিভারিটা খুবই সেন্সিটিভ ইস্যু, দুটো মানুষের জীবনের প্রশ্ন, আর সিজার মানে একটা ছোটোখাটো অপারেশান, সেজন্য অবশ্যই আপনাকে কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটালের কাছে যাওয়া যাবে না। ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটাল চুজ করে সিজার করাবেন। এবারে ফাইনালি যে সমস্যাগুলো তৈরি হয় সেটা আমি পূর্বেই বলেছি, কিন্তু এই সমস্যাগুলো যেন তৈরি না হয় সেটার জন্য কি করবেন? সেটার জন্য আপনার করণীয় কাজ একটাই, নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে রাখবেন, ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো ডেলিভারি হওয়ার দিন পর্যন্ত চালিয়ে যাবেন। ব্যাস এতটুকু হচ্ছে আপনার কাজ। এতটুকু যদি আপনি নিয়মিত করতে পারেন এবং এখন আপনি যততম সপ্তাহের গর্ভবতী আছেন না কেন বা যত মাসের গর্ভবতী আছেন না কেন, ভিডিওটা শুনছেন না কেন কিংবা দেখছেন না কেন, এখন থেকে আপনারা এই কাজগুলো করুন, তাহলে ইনশাল্লাহ সুফল পাবেন। কারণ কি, নিয়মিত আপনি যখন হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, তখন আপনার শরীরটা নিয়মিত একটা ব্যায়ামের উপরে থাকবে। আর যে শরীরটা নিয়মিত একটা ব্যায়ামের উপরে থাকে সেখানে ব্যথা কষ্টগুলো কম হয়। এবং অনেক সময় শুনে থাকবেন যে বাচ্চাদের উল্টো পজিশন, মানে বাচ্চার ব্রিজ পজিশন আছে, বাচ্চার মাথা আছে মায়ের বুকের দিকে আর পা আছে নিচের দিকে। এই পজিশন হলে তো নর্মাল ডেলিভারি হবে না, আর এই উল্টো পজিশন বেশিরভাগই এখন হয়ে থাকে। এর কারণ হলো মায়েদের কুড়েমি স্বভাবের কারণে। ওই যে আমরা ডিভাইসে বেশি সময় দিই, সময় পেলেই বসে থাকি, সময় পেলেই শুয়ে থাকি, কিন্তু গর্ভের ভেতরে মনে রাখবেন বাচ্চা যে ঘুরে এটা হলো বাচ্চার কাজ বা তার ব্যায়াম, তাই তাকেও সে কাজের জন্য সুযোগ দিতে হবে। আপনি যখন হাঁটাচলা করবেন তখন বাচ্চাও ভালো ঘোরার একটা সুযোগ পাবে, ভালো একটা অক্সিজেন পাবে, এই জন্য নিয়মিত হাঁটাচলা করতে বলা হয়। তার পাশাপাশি যেটা করবেন, অবশ্যই 12 থেকে 14 গ্লাস পানি নিয়মিত পান করবেন। 12 থেকে 14 গ্লাস পানি যদি আপনি নিয়মিত পান করেন তাহলে ইনশাল্লাহ অ্যামনিওটিক ফ্লুইডের বা গর্ভের পানির কোনো তারতম্য হবে না। শেষ পর্যায়ে গেলে শোনা যায় অনেকের গর্ভের পানি কমে গেছে। এর কারণ হচ্ছে পানি পান করা কমিয়ে দেওয়াটা বা প্রথম থেকে পানি ঠিকঠাক মতো পান না করাটা। তাই প্রতিদিন 12 থেকে 14 গ্লাস পানি তো পান করবেনই, সেই সাথে খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল রাখবেন। ফলমূল ও শাকসবজির জলীয় অংশগুলো অ্যামনিওটিক ফ্লুইড তৈরিতে সহায়তা করে। আরেকটা বোনাস টিপস দেব, সেটা হচ্ছে যে কোনো খাবার একটু কুসুম গরম খাওয়ার চেষ্টা করবেন। কুসুম গরম খাবারগুলো অ্যামনিওটিক ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে। একটা ফ্লুইড শুধু তৈরি হলে হবে না, এটা ধরেও থাকতে হবে, সঞ্চিত থাকতে হবে। আর গরম খাবারগুলো এটাকে সঞ্চয় করতে সহায়তা করে। অবশ্যই প্রতিদিন 2টো করে ডিম ও 1 গ্লাস কুসুম গরম দুধ খাবেন। ডিম ও দুধ যে আদর্শ খাবার সেটা নিয়ে বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না।
অনেকে আবার শুনে থাকবেন যে শেষ পর্যায়ে গেলে যে সমস্যাটা হয়, মায়ের রক্তের হিমোগ্লোবিন কম অথচ প্রথম থেকে ঠিক ছিল। আসলে শেষ পর্যায়ে এই জটিলতাগুলো হওয়ার কারণ হচ্ছে এখন ডেলিভারির আপনি একেবারে সন্নিকটে চলে এসেছেন। কারো হয়তো 1 সপ্তাহ, কারো 10 দিন বা কারো 15 দিন বাকি আছে ডেলিভারির। সেই জন্য এখন আপনার বাচ্চাও যথেষ্ট বড় হয়েছে, ফুল বডি তাকে একটা ভালো জায়গা দিচ্ছে বা তাকে বহন করছে। আপনার শরীর থেকে খুব ভালো পরিমাণ একটা এনার্জি লস হচ্ছে, যার ফলশ্রুতিতে এই জিনিসগুলোর মধ্যে এখন তারতম্য দেখা যায়। তো যদি চান যে আপনার রক্তের হিমোগ্লোবিন ঠিকঠাক থাকে, এখানে একটা কথা বলে রাখি, নর্মাল ডেলিভারি বলুন বা সিজার বলুন, অবশ্যই রক্তের হিমোগ্লোবিনটা যদি 12 থেকে তার উপরের দিকে থাকে তাহলে মায়ের রক্তেই মায়ের ডেলিভারি হয়ে যায়। 11 বা 11.5 হলেও অসুবিধা হয় না, তবে 11 থেকে যদি নিচে নামে তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে রক্তের হিমোগ্লোবিন কমই বলা হয়। এখন রক্তের হিমোগ্লোবিনটা বাড়ানোর উপায় হচ্ছে, আপনাকে এই সময়টাতে যদি কম দেখতে পান তাহলে হিমোগ্লোবিন সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন, মানে লাল জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাবেন, যেমন ডালিম, টমেটো, লাল শাক, এছাড়া এই ধরনের লাল জাতীয় ফলমূল, শাকসবজিগুলো বেশি বেশি করে খাবেন। এর ফলে কি হবে, আপনার রক্তের হিমোগ্লোবিন ভালো তৈরি হবে। তাছাড়া কবুতর খেতে পারেন, বাচ্চা মুরগি খেতে পারেন। অবশ্যই আপনার খাদ্য তালিকায় প্রতিদিন যে কোনো পশুর কলিজা রাখতে পারলে ভালো হয়, অথবা সপ্তাহে যদি 2 দিনও রাখেন তাহলে সবথেকে বেশি ভালো হয়। আপনার আর হরমোনের কোনো সমস্যা হবে না এবং হিমোগ্লোবিনেরও ভালো ব্যালেন্স থাকবে। শেষ পর্যায়ে দেখা যায় যে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায়। এটার কারণ কি? এটারও একটাই কারণ, বাচ্চারা তাদের প্রপার এক্সারসাইজটা করতে পারে না বিধায়। মা যদি নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, তাহলে বাচ্চারাও গর্ভের ভেতরে সুস্থ থাকবে এবং তাদের ওজনের যে ব্যালেন্সটা এটাও ঠিক থাকবে। আর মোটামুটি আপনি যদি প্রথম থেকে এই জিনিসগুলো মেনটেন করেন, এই জিনিসগুলোতে অনেক বেশি কেয়ারফুল থাকেন, তাহলে ইনশাল্লাহ ফাইনালি আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর ডেলিভারিটা নর্মালে হবে, অনেক স্মুথলি হবে। সময় মতোই জরায়ু মুখ খুলবে, সময় মতো লেবার পেইন আসবে, এটা নিয়ে আপনাকে বাড়তি কোনো চিন্তা করতে হবে না। কারণ আপনি নিয়মিতই হাঁটাচলা করছেন, টুকটাক কায়িক শ্রমের মাধ্যমে আপনার শরীর থেকে একটা এনার্জি লস হচ্ছে, সো আপনার ওয়েট বাড়ারও এখানে কোনো সম্ভাবনা নেই। আর যে বডিটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকে সেখানে ইজিলি জরায়ু মুখ খুলে এবং লেবার পেইন আসে। অনেকে করেন কি, যে খুব টেনশন করেন যে এখনও এত সপ্তাহ চলে গেল, একটা ডেট পার হয়ে গেল, লেবার পেইন আসছে না কেন, জরায়ু মুখ খুলছে না কেন, আপু কী করব, এই ধরনের কমেন্টসও পাই। দেখুন, নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে ওষুধ খেয়ে স্পেশাল কোনো ব্যায়াম করে বা স্পেশাল কিছু করে কিন্তু এই ডেলিভারিটা হওয়ানোটা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময় আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে লেবার পেইন আসবে, কবে জরায়ু মুখ খুলবে, ঠিক সেই দিন, সেই মুহূর্তে, সেই সময়ই আপনার সকল প্রক্রিয়া শুরু হবে। তাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়, এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না। তাই শুধু একটা কথাই বললাম যে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সময় দেবেন, সময় নেবেন। এতে কি হবে, যে ধৈর্যের ফল সুমিষ্টই হয়। এখানে একটা সতর্কতার কথা আমি একটু বোনাস বলি, সেটা হচ্ছে অনেকে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় আর তখন বিভিন্ন গবেষণায় নেমে পড়ে যে কি করলে জরায়ু মুখ খুলবে, কি করলে লেবার পেইন আসবে। দেখুন, গবেষণা করলে আপনি অনেক টিপস, টোটকা, পদ্ধতি পাবেন, কিন্তু যখন আপনি সেগুলো শুধুমাত্র নিজের উপরে অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আপনাকে স্যুট করছে কি করছে না। যদি ভালো হয় তাহলে তো আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। যে আপনাকে বুদ্ধিটা দিয়েছে সে ফুল ক্রেডিটটা নেবে। আর যদি খারাপ কিছু হয় তাহলে কেউ দায় না, সবাই উল্টে আপনার দিকে দায়টা চাপিয়ে দেবে, বলবে যে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা ভাবলেন না কেন, আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনতেই হবে? তখন কি করবেন? সারা জীবন অনুশোচনায় ভুগবেন। আর মনে রাখবেন, ভালোর যে ক্রেডিট সেটা সবাই নেবে, কিন্তু মন্দের যে দায়টা সেটা কেউ নেবে না, সবাই আপনার উপর চাপিয়ে দেবে। তাই অস্থির বা অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যে কোনো কিছু শোনার পরে হুটহাট অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করার আগে অন্তত 100 বার ভাববেন যে এটা আপনার জন্য ভালো কিনা, আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা। যদি নিরাপদ মনে করেন, 100% শিওর হন, তাহলেই সেটা অ্যাপ্লাই করবেন। নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে কাউকে দোষারোপ করতে না হয়, অনুশোচনায় ভুগতে না হয়।
আর যদি মনে করেন যে না মনটা খচখচ করছে কিন্তু লাগছে, তাহলে এটাকে একদম প্রপারলি বাদ দিয়ে যাবেন। কারণ আমি বলেইছি যে নর্মাল ডেলিভারি প্রাকৃতিক পদ্ধতি, সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক আপনার ডেলিভারি হবে। এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না। তাই অতি অবশ্যই কেয়ারফুল থাকবেন এইসব বিষয়গুলোতে। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর উপরওয়ালাই আপনাকে এই সময়ের হাত থেকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। সবসময় মনে সাহস রাখবেন, নিজেই নিজেকে সাহস দেবেন। এটা বলে বোঝাবেন যে আমি প্রথমবার মা হচ্ছি হয়তোবা, কিন্তু তার মানে এটা নয় যে আমাকে দিয়ে প্রথমবার এই পদ্ধতিগুলো শুরু হচ্ছে। নিজেকে সবসময় সাহস দেবেন, অনুপ্রেরণা দেবেন, কারণ আপনিই আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনি নিজেকে এটা বলে বোঝাবেন যে আমি নারী, আমি সব পারি, আমার সন্তানের জন্য আমাকে পারতেই হবে, ভয় পেলে চলবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।